এবার একটা অঙ্ক প্রোটিন হয়তো এটাকে ড্যামেজ করলো, আর একটা অঙ্ক প্রোটিন এটাকে ড্যামেজ করে দিল, বা ধর একটাই অঙ্ক প্রোটিন দুটোকে ড্যামেজ করে দিল। এটাই হয় জেনারেলি। আলফা ইন্টারফেরন বলে একটা ড্রাগ আছে বা কেমিক্যাল আছে, যারা কি করবে, এই যে কোনো টিউমারকে এই ভিইজিএফ রিলিজ করতে দেবে না। আর একটাও যেটা হয় সেটা ঠিক ইমিউন সিস্টেমের ক্ষতির জন্য না, বা ইমিউন সিস্টেম উইক হয়ে গেলে যে হয় সেটা নয়, সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের কিন্তু ডিরেক্ট ইমিউন সিস্টেমের সাথে কোনো সম্পর্ক নেই, ক্যান্সার কিছুই না। দেখো তোমরা সবাই সেল সাইকেল পড়েছো, সেল সাইকেল পড়েছো সবাই। হুম। তো আমাদের সেল সাইকেল কতক্ষণ? 24 ঘন্টা, 24 আওয়ার্স হচ্ছে হিউম্যান সেল সাইকেল। এইটুকু হচ্ছে মাইটোটিক ফেজ, আর বাকিটা হচ্ছে ইন্টারফেজ, তাই তো? মাইটোটিক ফেজের মধ্যে কি কি আছে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজ। তো চলো লেখা যাক মাইটোটিক ফেজে কি আছে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, পিএমএটি। ঠিক আছে। আর এই ইন্টারফেজে কি আছে? ইন্টারফেজে আছে এইখান থেকে শুরু হলো ধরো এই অবধি G1। এইখানে আবার এইখানটা থেকে শুরু হলো ধরো এস। এস থেকে আবার এইখানে শুরু হলো G2। এস হচ্ছে সিনথেসিস, এটা হচ্ছে গ্যাপ ফেজ 1, সিনথেসিস ফেজ, আর গ্যাপ ফেজ 2, G2 ফেজ। এটা নিয়ে এখন আমি ডিসকাস করছি না আর কি। প্রত্যেকটা ফেজের মাঝখানে দেখো এরকম আমি একটু বোল্ড করে দিচ্ছি, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে চেক পয়েন্টস। এটা হচ্ছে G1 টু S চেক পয়েন্ট, এটা হচ্ছে S টু G2 চেক পয়েন্ট, এটা হচ্ছে G2 টু M চেক পয়েন্ট। তিনটে চেক পয়েন্ট আমাদের আছে। এখানেও একটা চেক পয়েন্ট আছে বলে ধারণা করা হয়, M টু G1 চেক পয়েন্ট, বাট মানে এটা কন্ট্রোভার্সিয়াল। ঠিক আছে। চেক পয়েন্ট গুলো কেন? যে ধরো G1 এ যে কাজগুলো হয়, G1 বা গ্রোথ ফেজে যে কাজগুলো হয়, সেল একটা ডেফিনিট সাইজে গ্রো করে, তার জেনেটিক মেটেরিয়াল একটা অ্যামাউন্টে হতে হয়, এই সমস্ত এইগুলো ঠিকঠাক হয়েছে কিনা, বা সেলটা ইনজোর্ড কি আনইনজোর্ড, এই যে সমস্ত চেক করা হয়, সেটা হচ্ছে G1 টু S চেক পয়েন্টে। যদি দেখা যায় যে সেলটা ঠিকমতো এস ফেজে যাওয়ার মতো প্রিপেয়ার্ড নয়, তখন একে কোথায় পাঠিয়ে দেওয়া হয়? এখান থেকে G0 তে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সেলটা ডিভাইড করে না বাট মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, যেখানে কি হয় যে না এর রিপেয়ার অ্যান্ড গ্রোথ হয়, শুধু মেনটেনেন্স হয়। প্রপার রিপেয়ার প্রপার গ্রোথের পর আবার এখান থেকে ঢুকবে এই চেক পয়েন্টে, চেক পয়েন্ট থেকে আবার যাবে এসে। কিছু সেল, যেমন ধরো আমাদের নিউরনস, এরা অ্যাডাল্ট হিউম্যানদের মধ্যে বা আফটার দ্য এজ অফ 5 or 6 ইয়ার্স পার্মানেন্টলি G0 তে ঢুকে যায়। ঠিক আছে, মানে লেট চাইল্ডহুড পিরিয়ড থেকে আপ টু অ্যাডাল্টহুড অবধি, এবং দ্য এন্টায়ারিটি অফ অ্যাডাল্টহুডে আমাদের নিউরনসরা পার্মানেন্টলি G0 তে থাকে, তো এরা ডিভাইড করে না। বেশ। তো আবার এস ফেজে অনেক কিছু কাজ হয়, ডিএনএ রেপ্লিকেশন, হ্যান ত্যান এইসব হয়। তারপরে সেখান দিয়ে আবার চেক করা হয় যে এই যে চেক পয়েন্টটা S2G2 যে চেক পয়েন্টটা, সেখানে চেক করা হয় যে G2 তে যাওয়ার জন্য যোগ্য কিনা। যদি না যায়, এখান থেকেও কিন্তু সে আবার নয় এস ফেজে থেকে যাবে, সে কাজগুলো করবে, আর যদি সিভিয়ার কিছু ড্যামেজ হয় আবার G0 তে ব্যাক করবে, হয়ে আবার চেক পয়েন্ট দিয়ে এসে আসবে, আবার এটা রিপিট হবে। G2 তেও সেম হয়, যে এম এ যেতে পারবে কিনা, মাইটোসিস হতে পারবে কিনা, ডিভিশনের জন্য রেডি কিনা। যদি রেডি তো ওয়েল অ্যান্ড গুড, চলে যাবে প্রোফেজে, আর্লি প্রোফেজে এন্টার করবে। আর যদি না হয় G2 তে থেকে যাবে, সেই কাজগুলো হবে, আবার চলে যাবে। আর যদি খুব সিভিয়ার কিছু হয় আবার G0 তে। এইভাবে চেক পয়েন্ট গুলো কাজ করে। এবার ধরো তুমি বিড়ি খাচ্ছ, সিগারেট খাচ্ছ, গাঁজা খাচ্ছ, মদ খাচ্ছ, ঠিক আছে, তো তখন কি হবে, তোমার বডিতে কিছু সাবস্টেন্স ঢুকবে, যাদেরকে আমরা বলবো
কার্সিনোজেনিক মিউটাজেন্স। ফর এক্সাম্পল সিগারেটের মধ্যে একটা এরকম থাকে যার নাম হচ্ছে বেনজোপাইরিন। বেনজোপাইরিন, ঠিক আছে, সিগারেটে থাকে। কি করতে পারে বেনজোপাইরিন? আরো আছে, এগুলো কেমিক্যাল মিউটাজেন। ফিজিক্যাল কিছু মিউটাজেন যেমন ধরো ইউভি রেজ, এটা তো কিছু করার নেই তোমার, এটা তোমার করার নেই মানে প্রত্যেকেরই এনভায়রনমেন্ট একটা রোল প্লে করার আছে, কিন্তু এই যে এখন ওজোন ডিপ্লিশন হচ্ছে, ওজোন হোল হচ্ছে, তার জন্য ইউভি রেট হয়ে আসছে। তো এরা কি করে? চলো দুভাবে বোঝাই, ফিজিক্যাল মিউটেশন আর কেমিক্যাল মিউটেশন কি করে। আমাদের বডিতে কিছু জিন আছে যাদেরকে আমরা বলি প্রোটো অঙ্কোজিনস। কি বলি? প্রোটো অঙ্কোজিনস। এরা সাইলেন্ট থাকে, এক্সপ্রেসড হয় না। ইউভি রে এসে কি করে, এই প্রোটো অঙ্কোজিনের মধ্যে কিছু নিউক্লিওটাইডকে নক আউট করে দেয়। ওই ক্যারামে স্ট্রাইকার যেমন গুটিকে সরিয়ে দেয়, কেউ একটা নিউক্লিওটাইডকে এরা সরিয়ে দেয়। ফলে কি হয়, প্রোটো অঙ্কোজিনের মিউটেশন হয়। প্রোটো অঙ্কোজিনের যখন আনমিউটেটেড অবস্থায় থাকবে যে কোনো প্রোটিন অঙ্কোজিন, সে তখন সাইলেন্স থাকে। বাট এই প্রোটো অঙ্কোজিন যে মিউটেটেড হয়ে যায়, এ তখন অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গিয়ে কি তৈরি করবে? অঙ্কোজিনস। অঙ্কোজিনস। কেমিক্যাল মিউটেশনও তাই করে। এই যে বেনজোপাইরিন, এ এসে কি করে, ওই সেম প্রোটো অঙ্কোজিনের যে কোনো একটা মিউটেশন করিয়ে দেয়। নয় কোনো এক্সট্রা নিউক্লিওটাইড অ্যাড করে, যাকে অ্যাডিশন মিউটেশন বলে, আর নয়তো কয়েকটা বেস পেয়ারকে সরিয়ে দিল, যাকে পয়েন্ট মিউটেশন বলে। করে দেওয়ার ফলে কি হলো, প্রোটো অঙ্কোজিন অ্যাক্টিভ হয়ে গেল অঙ্কোজিনসে। এই অঙ্কোজিনস থেকে কয়েকটা প্রোটিন বেরোবে, যাকে অঙ্কোপ্রোটিনস বলে। এই অঙ্কোপ্রোটিনস কি করে জানো? এই অঙ্কোপ্রোটিনস যে কোনো একটা বা একাধিক এই চেক পয়েন্টস গুলোকে ড্যামেজ করে দেয়। প্রোটিনস গুলো কি করে, এক বা একাধিক সেল সাইকেল চেক পয়েন্টস গুলোকে ড্যামেজ করে দেয়। ড্যামেজ করে দেয় মানে কি, ইনঅ্যাক্টিভ করে দেয়। এদের আর ঠিক মতো কাজ করতে দেয় না। এবার কাজ যখন করতে দেবে না, তখন কি হবে? তখন ধরো একটা সেল, সে এস ফেজে যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত নয়, কোনো ক্রাইটেরিয়াই সে ফুলফিল করছে না, এস ফেজে চলে এলো, ঠিক আছে। এবার একটা অঙ্ক প্রোটিন হয়তো এটাকে ড্যামেজ করলো, আর একটা অঙ্ক প্রোটিন এটাকে ড্যামেজ করে দিল, বা ধর একটাই অঙ্ক প্রোটিন দুটোকে ড্যামেজ করে দিল। এটাই হয় জেনারেলি। তো এস ফেজে যখন চলে আসছে, তখন কি হচ্ছে, এইটাও ড্যামেজড, সে জি টু তে চলে যাচ্ছে, এইটাও ড্যামেজড, এই অঙ্ক প্রোটিন এই চেক পয়েন্টটাকেও নষ্ট করে দিয়েছে, মাইটোসিস হয়ে গেল। মানে কি, একটা একটা সেল যে কিনা প্রপারলি ডেভেলপড নয়, ম্যাচিওরড নয়, সে প্রপার বডি ফাংশনস পারফর্ম করতে পারবে না, এটা ইনকেপেবল সেল, সে ডিভাইড করে তার সংখ্যা বাড়ানো। এবং তার প্রজেনীদের মধ্যেও কিন্তু এই ডিফেক্টটা থাকবে, তারাও কিন্তু এই ডিফেক্ট গুলো নিয়েই রিপ্রোডিউস করবে, মাইটোসিস হবে, সংখ্যায় বাড়বে। এটা শুধু সোম্যাটিক সেলেই হয় না, গ্যামেট সেলেও হতে পারে, মিওসিসেও হতে পারে। এই সেম গল্প, এই প্রোটো অঙ্কোজিন মিওসিসেও চেক পয়েন্টস থাকে, কারণ ওখানেও ফেজ আছে, সেই চেক পয়েন্টস গুলোকেও নষ্ট করে দেয়, ঠিক আছে। তো প্রথমে সেই সোম্যাটিক সেলে যদি এই জিনিসগুলো হয়, আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এরকম কিছু করাপ্টেড সেলস বা খারাপ সেলসের সংখ্যা শরীরে বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে কি হবে, এরা কিছু ইউনিক প্রপার্টিজ দেখাবে। ফার্স্ট প্রপার্টি কি, দেখো দুটো সেল, ধরো আমার দুটো হাত, দুটো সেল, সংখ্যায় বাড়তে 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 যখনই দুটো সেল একে অপরের সাথে কন্ট্যাক্টে চলে আসবে, ওরা ডিভিশন বা মাইটোসিস বন্ধ করে দেবে, একে কন্ট্যাক্ট ইনহিবিশন বলে। বাট এই টাইপের কোরাপ্ট সেলগুলোর কোনো কন্ট্যাক্ট ইনহিবিশন থাকে না, গায়ে গায়ে লেগে গেছে কোনো ব্যাপার না, একের ওপরে এক একটা তৈরি করে ফেলবে, সেখানেও গায়ে গায়ে লেগে যাচ্ছে কোনো ব্যাপার না, তার ওপর এরকম তৈরি করবে। এই লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশনের জন্য যেটা তৈরি হবে, সেটাকে আমরা বলবো টিউমার। এখনো কিন্তু আমরা ক্যান্সারে আসিনি, টিউমার হলো। এরপরে আর একটা জিনিস হবে, আর একটা জিনিস, এই এই লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশন যেসব সেলস শো করে, মানে যারা টিউমার তৈরি করে,
তাদের সেল সাইকেল তাদের সেল সাইকেলটা কিন্তু 24 ঘন্টায় হয় না, তাদের সেল সাইকেলটা লেস দ্যান 24 আওয়ার্সে কমপ্লিট হয়ে যায়। মানে একটা হেলদি সেল, নর্মাল সেল 24 ঘন্টায় 1 থেকে 2 হবে, আর এটা 24 ঘন্টায় 4 থেকে 5 হয়ে যায়। ঠিক আছে, তাই টিউমার তৈরি করে ফেলে। কন্ট্যাক্ট ইনহিবিশন লস হয়, এত তাড়াতাড়ি তৈরি হচ্ছে যে অত ভাবনা চিন্তার সময় নেই, গাদাগাদি করে একে অপরের মানে ঘাড়ের ওপরে সেই উঠে এরকম একটা মাংসপিণ্ড বা টিউমার তৈরি করে। এবার যদি টিউমারটা ধরো তোমার হাতে হলো, ধরো আমার এইখানে হয়েছে, এইখানেই যদি রেস্ট্রিক্টেড থাকে একটা আঁচিলের মতো বা একটা তিলের মতো, তিল এবং আঁচিল এগুলোও কিন্তু টিউমার। ডিফারেন্স কি? তিলের মধ্যে কিছু স্পেসিফিক পিগমেন্টস থাকে, তাই কালার্ড হয়, নয় লালচে, নয় কালচে, নয় সবজেটে। আর আঁচিলের মধ্যে, আঁচিল সাইজে আরো বড় হয়, একটা স্টক থাকে, স্কিনের সাথে আটকে থাকে, এবং আমাদের স্কিনের যা মেলানিন সেই পিগমেন্টই থাকে, কোনো আলাদা পিগমেন্ট থাকে না। এরাও কিন্তু টিউমার। এবার ভাবো এখানে একটা টিউমার হয়েছে বাইরে বা ভেতরে, সেটা থেকে আস্তে আস্তে আমি দেখলাম আমার হাতের এখান থেকে স্প্রেড করে আমার এলবোতে চলে এলো বা আমার ফিঙ্গার্সে চলে এলো। মানে কি? ধরো এই একটা টিউমার, এটা এরকম প্রচুর সেলস দিয়ে তৈরি, একদম গায়ে গায়ে লেগে আছে, এরকম প্রচুর সেলস দিয়ে তৈরি। কি হবে একটা সময়, আর এই টিউমারটার এখানে ধরো একটা ব্লাড ভেসেলস এর এরকম নেটওয়ার্ক আছে, ঠিক আছে? ধরো এই টিউমারের মধ্যে যে সেলস গুলো আছে, এরা কি করলো, ভিইজিএফ বলে একটা ফ্যাক্টর তৈরি করলো। ভিইজিএফ এর নাম কি, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এর ফলে কি হবে, টিউমারটার থেকে নিজে নিজেই, যেগুলো আগে ছিল না কিন্তু, নিজে নিজেই কিছু নিউ ব্লাড ক্যাপিলারিজ তৈরি হবে। এই ব্লাড ক্যাপিলারি কিন্তু আগে ছিল না, এইগুলো আগে ছিল, এইগুলো আগে ছিল, এইটা আগে ছিল না। এই ভিইজিএফ এর জন্য এই সেলগুলো ভিইজিএফ তৈরি করলো, ভিইজিএফ এর জন্য এইগুলো তৈরি হলো নিউ ব্লাড ক্যাপিলারি। একে অ্যানজিওজেনেসিস বলে, অ্যানজিওজেনেসিস। এবার এই ব্লাড ক্যাপিলারি ধরো একটা কোনো মেজর আর্টারি বা ভেন আছে, এই আর্টারি বা ভেনকে টাচ করে গেল, কি হবে, পারফোরিন বলে এক ধরনের এনজাইম রিলিজ করবে এই ব্লাড ক্যাপিলারি গুলো। তার ফলে কি হবে, এই ভেন বা আর্টারির ওয়ালটায় কি হবে, এরকম ছোট্ট ছোট্ট গ্যাপস তৈরি হবে। এবার এখান থেকে একটা বা দুটো সেল এই পাথওয়ে ফলো করে আর্টারি বা ভেন্সে চলে এলো। আর্টারি এবং ভেন কি করবে, বডির কমপ্লিটলি একটা অন্য জায়গায় এদের নিয়ে ডিপোজিট করবে, যেখানে এরা আবার এই মাইটোসিসের মাধ্যমে ক্লাস্টার অফ সেলস বা টিউমার তৈরি করবে, এবং এই সাইকেলটা আবার রিপিট করবে, এই সাইকেলটা আবার রিপিট করবে। এই স্টেজে চলে আসাটাকে আমরা বলি মেটাস্ট্যাসিস। এই যে ফেনোমেননটা এতক্ষণ বললাম, এটাকে বলবো মেটাস্ট্যাসিস। আর যখন কোনো টিউমার বা টিউমারের কোনো কম্পোনেন্ট সেল মেটাস্ট্যাসিস শো করে, তখনই আমরা বলবো যে ইট হ্যাজ বিকাম ক্যান্সারাস বা ইট হ্যাজ বিকাম ম্যালিগনেন্ট। এই ফেজটাকে আমরা ক্যান্সার বা ম্যালিগনেন্সি বলবো। ঠিক আছে? তো যে টিউমার স্প্রেড করে না, এক জায়গায় রেস্ট্রিক্টেড থাকে, যেমন তিল বা আঁচিল, এগুলোকে আমরা কি বলি, বিনাইন টিউমার। বিনাইন, বিইএনআই, জিএন, হ্যাঁ বিনাইন, জিটা সাইলেন্ট থাকে। বিনাইন টিউমার বলবো। আর যে মেটাস্ট্যাসিস শো করে তাকে আমরা বলবো ম্যালিগনেন্ট টিউমার। ম্যালিগনেন্ট টিউমারই কিন্তু কি করবে, আমাদের ক্যান্সার করবে, ক্যান্সার ক্রস করবে। ঠিক আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। বিনাইন ম্যালিগনেন্ট টার্ম দুটি ইম্পর্টেন্ট, বাট মেইনলি যেটা কাজে আসবে তোমাদের সেটা হচ্ছে রিলেশন অফ ক্যান্সার। তো ক্যান্সার কিভাবে হয় তো বুঝতেই পারলে, রিলেশন অফ ক্যান্সার উইথ ইমিউন সিস্টেম। দেখো এই যে একটা সেল এরকম ঘুরে বেড়াচ্ছে এবং এরকম বিভিন্ন গ্রোথ তৈরি করছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই
99% ক্ষেত্রে আমাদের ম্যাক্রোফ্যাজ বলো বা বি সেল বলো বা এনকে সেল বলো, আমাদের যে অ্যাকোয়ার্ড ইমিউনিটির যে সেলগুলো আছে না, বা ইনেট ইমিউনিটিরও যে বি সেল গুলো আছে, যে সেলগুলো আছে আর কি ইমিউন সিস্টেমের, বোথ ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তারা কিন্তু এই টিউমার গ্রোথকে প্রিভেন্ট করে। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা টিএনএফ বলে একটা ফ্যাক্টর রিলিজ করে, ন্যাচারাল কিলার সেল, যেটা এই টিউমার গুলোকে গলিয়ে দেয়, নষ্ট করে দেয়, ডিসইন্টিগ্রেট করে দেয়। তো এই টিউমার গুলো পাল্টা কি করে, কিছু ইমিউনো সাপ্রেসেন্ট রিলিজ করে, যেগুলো আমাদের ইমিউন সিস্টেমের যে কম্পোনেন্ট সেলগুলো আছে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেয়, মেনলি টি লিম্ফোসাইটস গুলোকে ইনঅ্যাক্টিভ করে দেয়। ক্লিয়ার? এবং তার ফলে কি হয়, অ্যান্টিবডিগুলো প্রপারলি এই এর গায়ে এসে আটকে মার্ক করে দিতে পারে না যে এটা টিউমার, এবং মার্ক না করলে এনকে সেল এসে টিএনএফ রিলিজ করে এদের মারতেও পারবে না। তো সেই কারণে এরা ইমিউনো সাপ্রেসেন্ট রিলিজ করে, এবং তাই ক্যান্সার হলে ইমিউনিটিও কমে যায় এবং ক্যান্সারের সাথে আরো অনেক রকম রোগ হয়। ক্লিয়ার? ক্যান্সার প্রিভেন্ট করা, again like AIDS is better than cure. Don't smoke, don't drink, এগুলো তো আমরা বলেই যাই, কেউ শোনে না। এক্সেস জাঙ্ক ফুড থেকেও ক্যান্সার হতে পারে, কারণ ওই যে তোমাদের বলেছিলাম যে এমএসজি বা মোনোসোডিয়াম গ্লুটামেট, সেও কিন্তু কার্সিনোজেনিক, আজিনোমোটো যাকে বলি, তাই ব্যান করে দেওয়া হয়েছে। কে কার কথা শুনে? হ্যাঁ, তো জাঙ্ক ফুড খেও না এই কারণে বলে। অতিরিক্ত স্ট্রেস, অ্যাড্রেনালিন যদি তোমার বডিতে সারাক্ষণ সিক্রেটেড হয়, তখনও কিন্তু এই সেল সাইকেল চেক পয়েন্টকে অ্যাড্রেনালিন ড্যামেজ করে দিতে পারে, হয় ফিজিক্যালি, আর নয়তো অ্যাড্রেনালিন জেনারেলি কি করে, কোনো সেলের মধ্যে যদি অতিরিক্ত অ্যাড্রেনালিন হ্রাস হতে থাকে, প্রচুর অ্যাড্রেনালিন সে ফিডব্যাকে পাচ্ছে কোনো সেল, তার মধ্যে কিন্তু এই প্রোটো অঙ্কোজিন টু অঙ্কোজিন টু অঙ্কোপ্রোটিন এই ট্রানজিশনটা হয়ে যায়। ঠিক আছে? ইউভি রেজ থেকে হতে পারে। যারা এক্স রে বা রেডিওলজিস্ট, যারা এক্স রে টেকনিশিয়ান, যারা রেডিওলজিস্ট, যারা রেডিও আইসোটোপস নিয়ে কাজ করেন, তাদেরও এই ফিজিক্যাল মিউটেশন, ইউভি রেজ, গামা রেজ ইত্যাদি, এগুলোর জন্য এদের ড্যামেজ হতে পারে, ক্যান্সারের চান্স এদের থাকে। রাইট? এইভাবে কিন্তু ক্যান্সার হতে পারে। তো ক্যান্সারকে ইমিউনোলজিক্যালি আমরা ট্রিট করতে পারি। আলফা ইন্টারফেরন বলে একটা সেল আছে, এই আলফা ইন্টার সেল বলছি সরি, আলফা ইন্টারফেরন বলে একটা ড্রাগ আছে বা কেমিক্যাল আছে, যারা কি করবে, এই যে কোনো টিউমারকে এই ভিইজিএফ রিলিজ করতে দেবে না। তার ফলে কি হবে, নতুন ব্লাড ভেসেলটা অন্তত তৈরি হবে না, কিন্তু এক্সিস্টিং যে ব্লাড ভেসেল গুলো বডিতে আছে সেগুলো দিয়েও তো এইটা হতে পারে। তো এটা এখনো ন্যাসেন্ট স্টেজে আছে এই আলফা ইন্টারফেরন থেরাপিটা। হ্যাঁ, কিছুটা প্রোগ্রেসটাকে স্লো করে দেয় আলফা ইন্টারফেরন দিলে। তারপরে কি, তোমাকে কেমো দিতে হবে। কেমোটা কিছুই না, টক্সিনস, যেগুলো ওই টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের কাজ করে, বা আর্টিফিশিয়ালি সিনথেসাইজড টিউমার নেক্রোসিস ফ্যাক্টরও দেওয়া হয় কেমোথেরাপিতে, রেডিয়েশন দেওয়া হয়। কারণ এই ইউভি রেজ বা গামা রেজ কি করে, জেনারেলি এই সেলগুলোকে মেরে দেয়, নষ্ট করে দেয়, রেস্ট্রিক্টেড রাখে। আরো একটা থেরাপি এখন চলছে, যেটা হচ্ছে যেখানে টিউমার হয় সেই জায়গাটার মাইক্রো এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হয়ে যায়। তো মাইক্রো এনভায়রনমেন্টকে চেষ্টা করা হচ্ছে অ্যালকালাইন রাখার, যাতে এদের গ্রোথটা রেস্ট্রিক্টেড থাকে। ন্যানো পার্টিকেলস দিয়ে এখন কাজ হচ্ছে, গোল্ড বা সিলভার ন্যানো পার্টিকেলস দিয়ে এই টিউমার গুলোকে একদম পারফোরেট করে দেওয়া হচ্ছে, যার ফলে এটা বাঁচতে পারে না। এবং গোল্ড এবং সিলভার এদের জন্য টক্সিক, দ্য সিলভার বুলেট, ঠিক আছে, এদের জন্য টক্সিক। তো এরা সার্ভাইভ করতে পারে না। তো এরকম অনেক ব্যাপার আছে। ক্যান্সার জেনারেলি কিন্তু মডার্ন সায়েন্স বলছি ইটস আ গুড লাক ফ্যাক্টর, মানে এই 1 in a million চান্সে এই প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে কনভার্টেড হয়ে যায়। কিন্তু এখন ক্যান্সারের তো দেখতেই পাচ্ছ রেট অফ ক্যান্সার বেড়ে যাচ্ছে। তার কারণ কি, এনভায়রনমেন্টাল পলিউটেন্টস বাড়ছে, লাইফস্টাইল আমাদের খারাপ হচ্ছে দিনের পর দিন। তো সে কারণে চান্সেস অফ মিউটেশন বেড়ে যাচ্ছে। 1 in a million আর 1 in a million থাকছে না, 1 in a few thousands হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো গুড লাক ফ্যাক্টর। ওই জন্য তুমি দেখবে অনেক লোক তর্ক করে, বিশেষ করে যারা স্মোকার, হ্যাঁ
আমার দাদু সিগারেট খেত, আমি আমার বাবা সিগারেট খায়, কারুর ক্যান্সার হয়নি। ডাজ নট মিন কারুর ক্যান্সার হয়নি মানে আপনার হবে না। কারণ তাদের বাই চান্স এই ট্রানজিশনটা হয়নি, প্রোটো অঙ্কোজিন থেকে অঙ্কোপ্রোটিন ট্রানজিশনটা হয়নি। বাট এর কোনো মানে নেই যে আপনার বডিতে এই ট্রানজিশনটা হবে না, বাট লোকে বোঝে না। যদি সোম্যাটিক সেলে হয় তো তোমার মধ্যেই হলো, বাট যদি গ্যামেটস এর মধ্যে হয়ে যায় এই মিউটেশনটা, কারণ তুমি তো আর বুঝতে পারবে না যে তোমার সোম্যাটিক সেলে হয়েছে গ্যামেটসে হয়নি, গ্যামেটসে হয়েছে সোম্যাটিক সেলে হয়নি, এর কোনো মানে নেই। যদি গ্যামেটে হয়ে যায় তখন নেক্সট জেনারেশন উইল বি ভালনারেবল টু ক্যান্সার। নেক্সট জেনারেশন একটু এদিক থেকে ওদিক করবে হয়ে যাবে। তার কারণ কি, তারা তারা এই অঙ্কোজিনস নিয়েই জন্মাচ্ছে, তারা কিন্তু প্রোটো অঙ্কোজিনসের থেকে বেশি অ্যাক্টিভ অঙ্কোজিনস নিয়ে জন্মাচ্ছে। তো তাদের বডিতে এখানেও বডি একটা ধাক্কা দেয় এই অঙ্কোজিন থেকে অঙ্কোপ্রোটিন যাতে না হয়, কিন্তু একটু যদি সে গন্ডগোল করে তার লাইফস্টাইলে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, তার কিন্তু অঙ্কোপ্রোটিন হুড়ুর করে তৈরি হবে এবং সে অনেক কম বয়স থেকে ক্যান্সারে অ্যাফেক্টেড হয়ে যাবে। তার কিন্তু মানে রিস্ক অনেক বেশি। সেই কারণেই বারণ করে এই কিছু ব্যাড হ্যাবিটস ছেড়ে দিতে। তো দিস ইজ অল অ্যাবাউট ক্যান্সার ইন আ নাটশেল।